কোষের মেটাবলিজমে যাওয়ার আগে আমরা দেখি আসলে প্রোটিন মেটাবলিজমটা কি। আমরা জানি, আমরা দেখেছি, আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো থেকে আমরা জানতে পেরেছি আমাদের শরীরে যে আমরা আহার্য হিসেবে যে প্রোটিন খাবারগুলো নিচ্ছি, এগুলো আমাদের ক্ষুদ্র বিভিন্ন পরিপাকের মাধ্যমে গিয়ে আমাদের ক্ষুদ্রান্তে শোষিত হচ্ছে, যা পরবর্তীতে হেপাটিক শিরার মাধ্যমে আমাদের যকৃতে যাচ্ছে। যকৃৎ থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে, বিভিন্ন কলাতে, বিভিন্ন টিস্যুতে বা কোষে চলে যাচ্ছে। এখন এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কিছু আমাদের কাজে লাগছে, আবার কিছু আমাদের শরীরে রয়ে যাচ্ছে। তাহলে আমরা যে অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আমাদের কোষ যে বিপাকেও কাজ করবে, সেই অ্যামাইনো অ্যাসিডটা কোথায় থাকে? এই অ্যামাইনো অ্যাসিডটা আমাদের প্লাজমা এবং কলারসে থাকে। এই কলারস এবং প্লাজমাতে যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, এই অংশটাকে বা এটি যেখানে সঞ্চিত থাকছে, এটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। অর্থাৎ আমাদের অ্যামাইনো অ্যাসিড পুলটা হচ্ছে আসলে ভান্ডার আর কি। অ্যামাইনো অ্যাসিডের ভান্ডারটা থাকে আমাদের প্লাজমাতে এবং কলারসে। এখান থেকে আমার কোষ তার প্রয়োজন অনুযায়ী কি করছে, প্রয়োজন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড নিচ্ছে, সে অনুযায়ী প্রোটিন সংশ্লেষ করছে। আমার শরীরে যে প্রোটিনটা দরকার, সেই প্রোটিনটা সে প্রয়োজন অনুসারে সেখান থেকে নিচ্ছে, সেই কোষটা নিয়ে ওইভাবে কি করা হচ্ছে, প্রোটিনটা সংশ্লেষণ করা হচ্ছে। এখন এই যে আমি বললাম আমাদের অ্যামাইনো অ্যাসিডটা প্লাজমা এবং কলারসে থাকে, এখান থেকে আমার কোষ তার চাহিদা মাফিক নিচ্ছে, নিয়ে প্রোটিন সংশ্লেষণ করছে। তাহলে তো এই যে অ্যামাইনো অ্যাসিডের পুলটা বা ভান্ডারটা তো শূন্য হয়ে যাওয়ার কথা, কিন্তু শূন্য হচ্ছে না। কারণ হচ্ছে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে আমার শরীরের ভেতরেও কিন্তু তৈরি হচ্ছে। আবার এই যে শরীরের ভেতরে যেটা তৈরি হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে? এই শরীরের ভেতরে তৈরি হচ্ছে, আবার কিছু আমি খাওয়ারের মাধ্যমে নিচ্ছি। এখন একটা কথা বলে রাখি, এই যে কিছু কোষ নিয়ে যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আবার কিছু কোষ কিন্তু দিচ্ছেও, কিছু কোষ টিস্যু। কিভাবে? আমাদের শরীরে প্রতিনিয়ত অ্যামাইনো অ্যাসিড মানে আমাদের কোষ কলাগুলো ভাঙছে, ভাঙার ফলে কিছু অ্যামাইনো অ্যাসিড আবার মুক্ত হয়ে এই অ্যামাইনো অ্যাসিড পুরে ফিরে যাচ্ছে। কিন্তু সবসময় যে এই যে ভাঙার ফলে যে অ্যামাইনো অ্যাসিড মুক্ত হচ্ছে, তা দিয়ে কিন্তু পুলটা কি থাকে না, কিন্তু পুলটা ভরাট হচ্ছে না, বা পুলে সবসময় ওই অ্যামাইনো অ্যাসিড আসছে না। সাথে সাথে কিন্তু আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবার থেকে কিছু, অর্থাৎ আমাদের গৃহীত যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, সেখান থেকে গৃহীত যে প্রোটিনটা আছে, সেখান থেকে কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, যা আবার এই পুলে এসে সঞ্চিত হচ্ছে। অর্থাৎ সবসময় পুলটা একটা স্থিতিশীল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আর কি, একজন স্বাভাবিক মানুষের দেহে এই পুলটা একটা স্বাভাবিক অবস্থায় আছে, যেটাকে যেটা অনেকটা একটা গতিশীল অবস্থায় আছে, যেটাকে গতিশীল সাম্যতাও বলা যায়। অর্থাৎ আমি খাচ্ছি, আমার প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে প্লাজমা বা কলারসে চলে যাচ্ছে, এখান থেকে আমার কোষ গ্রহণ করছে তার প্রয়োজন অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের জন্য, আবার কোষ বা কলাগুলো ভেঙে গিয়ে কিছু অ্যামাইনো অ্যাসিড পুলে সঞ্চিত হচ্ছে, আবার আমি যে খাচ্ছি সে খাবারের ফলে যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেটা দ্বারা এই পুলটা আবার যে হারানো অ্যামাইনো অ্যাসিড গুলো আবার প্রতিস্থাপিত হচ্ছে। এখন আসো আমরা দুইটা শব্দ দেখি। একটা হচ্ছে এক্সোজেনাস, বুঝতে পারছো শব্দটা দেখে, অর্থাৎ বাইরে থেকে কিছু প্রোটিন আমরা নিচ্ছি, আমি যে বললাম খাবারের মাধ্যমে। আবার কিছু প্রোটিন আছে যেগুলো আমাদের কোষীয় উপাদান হিসেবে আমার শরীরের ভেতরে আছে, যেগুলোকে এন্ডোজেনাস প্রোটিন বলে। যখন আমরা যখন রক্ত টেস্ট করি, তখন যদি দেখি যে আমাদের ইউরিয়া বা ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেছে, তখন বুঝবো আমি বেশি পরিমাণে কি বাইরে থেকে প্রোটিন জাতীয় খাবার নিচ্ছি। আবার এন্ডোজেনাস প্রোটিন হচ্ছে যখন ক্রিয়েটিন তৈরি হচ্ছে শরীরের মধ্যে,
তখন বুঝতে পারবো আমার শরীরের ভেতরে কোষীয় উপাদান হিসেবে প্রোটিন বেশি করে তৈরি হচ্ছে। এখন আসো আমরা জানি বিপাকের দুটি অংশ, একটা হচ্ছে উপচিতিমূলক বিপাক আর একটা হচ্ছে অপচিতিমূলক বিপাক। এখন যে উপচিতিমূলক বিপাক, অর্থাৎ এখানে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডটা নেওয়া হচ্ছে, সে অ্যামাইনো অ্যাসিডটা কিভাবে সংশ্লিষ্ট হয়ে একটা ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড গুলো একটা বড় প্রোটিন গঠন করছে, আমরা সেটাই দেখব। এখন আসো প্রথমে দেখি কোষীয় উপাদান হিসেবে, অর্থাৎ যে প্রোটিন সংশ্লেষণ কিভাবে করছে কোষীয় প্রোটিন হিসেবে। কোষীয় প্রোটিন হিসেবে প্রথমে বলতে পারি যে আমাদের দেহের ক্ষয় পূরণের জন্য, বৃদ্ধি সাধনের জন্য, পেশির গঠনের জন্য আমার শরীরে কিন্তু যে আমার কোষ কিন্তু বিভিন্ন প্রোটিন সংশ্লেষণ করছে। এটাই হচ্ছে কোষীয় প্রোটিন সংশ্লেষণ। বলতে পারো এই যে আমার পেশির যে মানে পেশির কথাটা বললাম, পেশির মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষয়পূরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কোষীয় প্রোটিন সংশ্লেষণ। এখন আসো প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। প্লাজমা প্রোটিন সংশ্লেষণ কি? কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে প্লাজমা প্রোটিন তৈরি করছে। আমাদের দেহের প্লাজমা প্রোটিন কি? প্লাজমা প্রোটিনের মধ্যে আছে যেমন ধরো অ্যালবুমিন আছে, তারপর হচ্ছে তোমার গ্লোবিলিন আছে, প্রোথ্রম্বিন আছে, বিভিন্ন ফাইব্রিন আছে, ফাইব্রিনোজেন, এগুলো রক্তের প্রোটিনের সাম্যতাটাকে বজায় রাখছে। এরপরে আসো অ্যান্টিবডি সংশ্লেষণ। অ্যান্টিবডি সংশ্লেষণটা কি? আমরা জানি আমাদের অ্যান্টিবডিটা গামা গামা গ্লোবিওলিন গামা গ্লোবিওলিন জাতীয় প্রোটিন যকৃতে অ্যান্টিবডিটা সংশ্লেষণ করে। রোডোপ্সিন, অপসিন হচ্ছে একটা প্রোটিন, তার সাথে যদি ভিটামিন এ বা টোকোফেরল সংযুক্ত বা সংযুক্ত হয়ে রোডোপ্সিনটা উৎপাদন করে। আমরা জানি রোডোপ্সিনটা আমাদের রেটিনার রড কোষে থাকে। এখন বলো রড কোষ কি কাজ করে? রড কোষ কোন কোষ নিশ্চয়ই তোমাদের মনে আছে, এগুলো আলোক সংবেদী অংশ হিসেবে কাজ করে থাকে। মেলানিন, মেলানিন হচ্ছে আমাদের দেহের যে বর্ণ নিয়ন্ত্রণ করে থাকছে। মেলানিন টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। তাহলে কোষীয় প্রোটিন দেখলাম, আরো আরো বিভিন্ন ধরনের সংশ্লেষণমূলক কাজ করছে। আমি কিছু সংশ্লেষণমূলক কাজ তোমার এখানে তোমাদের জন্য তুলে ধরলাম। এখন আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাটাবলিজম অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিনের অপচিতিমূলক কাজ কিভাবে হচ্ছে, ভাঙছে কিভাবে প্রোটিনটা। প্রথমটা হচ্ছে ডিএমিনেশন। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। ডিএমিনেশন আমি এভাবে বলি, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকের অপসারণ, ডিলিট অফ অ্যামিনো মূলক। এখন অ্যামাইনো অ্যাসিড হতে যদি অ্যামিনো মূলকটা অপসারিত হয়, এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে তোমার অক্সিডেটিভ, যেটা হচ্ছে একটা হচ্ছে অক্সিডেটিভ ডিএমিনেশন, আরেকটা হচ্ছে নন অক্সিডেটিভ ডিএমিনেশন। অক্সিডেটিভ ডিএমিনেশনটা কি? অক্সিডেটিভ ডিএমিনেশনটা হচ্ছে তোমার অক্সিজেনের সংযোগে, অর্থাৎ আমার শরীরে যদি এই এমিনেশন হতে গেলে অক্সিজেন লাগবে, অক্সিজেনের সাহায্যে অক্সিডেটিভ ডিএমিনেশনটা হচ্ছে এটা আমাদের যকৃত হয়, আমাদের বৃক্ষে হয়। এই একটা যে অবশ্যই এনজাইম থাকবে, এনজাইমের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক অপসারিত হবে। কি কি উৎপন্ন হবে? কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া। কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া। তারপর দুই আসো ট্রান্স এমিনেশন। এই প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিডে আলফা অ্যামিনো মূলক, তোমরা জানো আলফা বিটা এগুলো হচ্ছে আসলে কার্বনের কোন কার্বনের সাথে কোন অবস্থানের কার্বনের সাথে সেটা কি বিটা মূলক নাকি সেটা আলফা মূলক, এই এই কোন জায়গায় কোন মূলকটা সংযুক্ত আছে সেই সংযুক্তকারী স্থানটাকে আসলে আলফা বিটা এভাবে চিহ্নিত করা হয়। এই প্রক্রিয়া দেখা যাচ্ছে ট্রান্স এমিনেশন, অর্থাৎ এখানে কিন্তু একটা ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফার হচ্ছে, এমিনো মূলকের ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ এখানে যে অ্যামাইনো অ্যাসিডের আলফা মূলক আলফা জায়গায় বা আলফা অ্যামিনো মূলকটি
কিটো অ্যাসিডে স্থানান্তর হবে, ট্রান্সফার হবে। তাহলে আমি একটা আমি এমনি সাধারণ একটা সংকেত তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে কিটো অ্যাসিড, বুঝতে পারছো কিটো মূলক আছে এখানে। ট্রান্স অ্যামিনেস এনজাইম, অর্থাৎ যেহেতু এটা ট্রান্সফার বিক্রিয়া, সেজন্য এখানে ট্রান্স অ্যামিনেস এনজাইম আছে। দেখো অ্যামিনো মূলকটা চলে গেল আর কিটো মূলকের সাথে। দেখো কিটো মূলক তাহলে কি তৈরি হচ্ছে, একটা হচ্ছে অ্যামিনো মূলকটা অপসারিত হয়ে কিটো অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। এই যে অ্যামিনো মূলক অপসারিত হয়ে কিটো অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। আবার কিটো অ্যাসিডটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে। অর্থাৎ ট্রান্স অ্যামিনেশনের ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে ট্রান্স অ্যামিনেস এনজাইম দ্বারা এনজাইমের উপস্থিতিতে একটি অ্যামিনো অ্যাসিড যেমন কিটো অ্যাসিডে পরিণত হতে পারছে, ঠিক তেমনি একটা কিটো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে বা অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে। আসো এরপর আমরা দেখি ট্রান্সমিথাইলেশন। আমরা এর আগে দেখলাম অ্যামিনো মূলক নিয়ে, অ্যামিনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো মূলক একটাতে কি হচ্ছে, ডিঅ্যামিনেশনে ডিলিট হয়ে যাচ্ছে, আর একটাতে ট্রান্সফার হচ্ছে অ্যামিনো মূলক। আর এই ক্ষেত্রে হচ্ছে মিথাইল মূলকটা, মিথাইল মূলকটা কি হচ্ছে, মিথাইল মূলকটা অপর একটা যৌগে স্থানান্তর হচ্ছে, এটাই হচ্ছে ট্রান্সমিথাইলেশন। এখন আমি এই ফাঁকে একটু করে বলে রাখি, তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কিন্তু উভয়ধর্মী। অ্যামাইনো অ্যাসিডে যেমন অ্যামিনো মূলক আছে তেমনি একটা কার্বক্সিল মূলক আছে, যার কারণে এটা কিন্তু অ্যাসিডি এবং ক্ষারীয় দুইটাই ধর্ম প্রদর্শন করে। এই যে এখানে অ্যাসিড হতে মিথাইল মূলকটা অপসারিত হচ্ছে, এটা আমি একটু করে বলি, আমি এখানে দেখাইনি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে আশা করি। যেমন ধরো মিথিওনিন, মিথিওনিন একটা অ্যামাইনো অ্যাসিড। মিথিওনিনের মিথিন যদি ট্রান্সমিথাইলেস এনজাইমের উপস্থিতিতে মিথিওনিন মিথিওনিনও বলা হয়। মিথিওনিনের যে অ্যামাইনো মূলকটা আছে সেটা যদি ধর আমি ধরলাম এটা গুয়ানিডো অ্যাসিডিক অ্যাসিড, এই গুয়ানিডো অ্যাসিডিক অ্যাসিডে যখন স্থানান্তর হচ্ছে এখানে ক্রিয়েটিন তৈরি হচ্ছে, অর্থাৎ মিথাইল মূলকটা যখন গুয়ানিডো অ্যাসিডিক অ্যাসিডে স্থানান্তরিত হচ্ছে তখন এটা ক্রিয়েটিনে পরিণত হচ্ছে। এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে ট্রান্সমিথাইলেশন, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশনটা কি, ডিকার্বক্সিলেশনটা হচ্ছে যেখান থেকে যে বিক্রিয়ক একটা কি তৈরি হবে, অবশ্যই কার্বক্সিলেশন যেহেতু এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড মুক্ত হবে কার্বক্সিলিক এনজাইমের সহায়তায়। তখন কি হবে, যে অ্যামাইনো অ্যাসিডটা আছে সে অ্যামাইনো অ্যাসিডটা তার অ্যামাইনে পরিণত হবে। যেমন হিস্টামিন থেকে যদি একটা কি তৈরি মানে ডিকার্বক্সিলেজ হয়, অর্থাৎ একটা কার্বন ডাই অক্সাইড যদি মুক্ত হয় তখন সেটা যে অ্যামাইনো অ্যাসিড আমি হিস্টিডিন বলেছি, হিস্টিডিনটা তার অ্যামাইনে পরিণত হবে। যে হিস্টামিন, আমি হিস্টামিনের এই উদাহরণটা দিচ্ছি কারণ হচ্ছে আমরা হিস্টামিনের সাথে মোটামুটি পরিচিত। যেমন আমাদের গায়ে যখন একটু র্যাশ হয়, একটু চুলকায়, তখন বলে কি তখন আমরা যে ওষুধটা গ্রহণ করি সেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন নিই, অনেক ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন নিই, কারণ হচ্ছে হিস্টামিনটাকে অবদমিত করার জন্য। হিস্টামিন শরীরে বেশি হয়ে গেলে তখন অ্যালার্জিক বিভিন্ন প্রবণতা দেখা যায়। তাহলে হিস্টিডিন একটা অ্যামাইনো অ্যাসিড, সেটা থেকে যখন কার্বন ডাই অক্সাইড কি হয়ে যাচ্ছে, মুক্ত হচ্ছে, তখন তার অ্যামাইন অর্থাৎ হিস্টামিনে পরিণত হচ্ছে। তাহলে তোমরা এই চারটা ধাপের মধ্যে দেখতে পেয়েছো, এখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এখানে তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এখন এই যে অ্যামোনিয়া গুলো তৈরি হচ্ছে, অ্যামোনিয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ অপকারী, এটা একটা টক্সিক পদার্থ। তো এই যে এই অ্যাওয়ারনেস, এই যে আমাদের যকৃৎ, আসলে এটা তো যকৃৎ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বৃক্ষ হয়, এই যে এই অ্যামোনিয়াটাকে বের করতে হবে, বের না করলে আমার শরীরের যে সাম্যাবস্থা পিএইচটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই অ্যামোনিয়া গুলোকে বের করার জন্য যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কি, সেটা হচ্ছে অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল। অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল বলা হচ্ছে। কেন বলা হচ্ছে আমরা আমাদের যখন ধাপগুলোতে যাব তখন আমরা বুঝতে পারবো যে এটা কেন বলা হচ্ছে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র। এই
যদি দেখো প্রথমে এখানে কি ওয়েস্টেজ হিসেবে নাইট্রোজেন ও ওয়েস্টেজ অবশ্যই অ্যামোনিয়া। তোমরা একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো, আমি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করছি যাতে তোমাদের একটু মনে থাকে, বুঝতে পারো জিনিসটা। অর্নিথিন সাইকেলটা হচ্ছে কোথায়? এই যে দেখো, এটা লিভারের কোষ বা হ্যাপাটিক সাইটের এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটি হয়ে থাকে। এক্ষেত্রে কি হচ্ছে, অ্যামোনিয়াতে উৎপন্ন করে, এবং এটা কি হচ্ছে কিছু কিছু আমাদের আন্তরিক রোমেনার মধ্যে ব্যাকটেরিয়া করতে কিছু, এছাড়াও মানে এখানে তো তৈরি হচ্ছে আমার সেল, আমি যে খাচ্ছি প্রোটিন থেকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, তোমরা জানো আমাদের অন্ত্রের মধ্যে কিছু কি আছে, ব্যাকটেরিয়া আছে, মিথজীবী ব্যাকটেরিয়া আছে স্বাভাবিক ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া থেকেও কিন্তু কিছু অ্যামোনিয়া তৈরি হয়, যার যকৃতে আসে। আমি আগেও বলেছি অ্যামোনিয়াটা হচ্ছে অত্যন্ত বিষাক্ত একটা পদার্থ। এটা যখন আমার শরীরে সঞ্চিত হবে তখন একটা মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হবে। এখন এই বিভিন্ন এই যে যকৃতের মধ্যে অনেকগুলো এনজাইমের সহায়তায় এই অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে পরিণত করছে। এই ইউরিয়াতে পরিণত করছে বলে অর্নিথিন সাইকেলকে অনেক ক্ষেত্রে ইউরিয়া সাইকেলও বলা হয়। ইউরিন তৈরি করে এটাকে শরীর থেকে বের করে দিচ্ছে। এখন আসো একদম শুরুতে যাই আমরা। এখানে ওয়েস্টেজ হিসেবে তো অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের সংযোগে কি তৈরি হচ্ছে? কার্বামাইল ফসফেট তৈরি হচ্ছে। কোন এনজাইম? অবশ্য উৎপাদন নাম অনুসারে এটা হয়েছে কার্বামাইল ফসফেট সিনথেজ। কার্বামাইল ফসফেট সিনথেজ, অর্থাৎ কার্বামাইল এখানে সিনথেসিস হয়েছে কি কার্বামাইল ফসফেট। তোমাদের যাতে তোমরা একটু মনে রাখতে পারো সেই জন্য বলছি, এই কার্বামাইল ফসফেট কোন এনজাইম কাজ করেছে? সিনথেজ এনজাইম কাজ করেছে। এখন আসলে এই কার্বামাইল ফসফেটটা কি হবে? এটা কোথায় আসলো? এখন আবার এটা চলে আসলো অর্নিথিন। একদম কার্বামাইল ফসফেটটা এই যেখানে অর্নিথিন আছে, সে অর্নিথিনের সাথে সংযুক্ত হয়ে সাইট্রুলিন গঠন করবে। এই অর্নিথিন, আবার বলছি, কার্বামাইল ফসফেট অর্নিথিনের সাথে বা অর্নিথিন কার্বামাইল ট্রান্সফারেজ এই এনজাইমের উপস্থিতিতে সাইট্রুলিনে পরিণত হচ্ছে, সাইট্রুলিনে উৎপন্ন হচ্ছে। এরপর আসলে চক্রের এই যে 3 নম্বর ধাপটাতে এখানে দেখো আর্জিনো সাকসিনেট সিনথেজ, আর্জিনো সাকসিনেট সিনথেজ এই এনজাইমের প্রভাবে সাইট্রুলিনটা অ্যাসপারেটের সাথে আর্জিনো সাকসিনেট তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে, এই স্পার্কটা হঠাৎ করে কোত্থেকে আসলো? তোমরা প্রশ্ন করতে পারো। স্পার্কটা আসে তোমার আমরা ক্রেবস চক্র পড়েছি, ক্রেবস চক্র বা টিসিএ, সেখান থেকে স্পার্কটা আসবে। স্পার্কটা মিলে সাইট্রোলিনের সাথে আর্জিনো সাকসিনেট তৈরি হচ্ছে। স্পার্কটা তাহলে কোত্থেকে আসলো? সেটা পিসিএ বা ক্রেবস চক্র, আমরা যেটা বলছি, আমরা ক্রেবস চক্র পড়েছি, ক্রেবস চক্র থেকে এটা আসে। তাহলে বুঝতে পারছো এই যে অর্নিথিন সাইকেল এবং ক্রেবস চক্র এগুলো হচ্ছে ইন্টারলিঙ্কড। আমি তোমাদেরকে যখন আমি সরকারি মেটাবলিজম পড়িয়েছিলাম তখন বলেছি যে আসলে এই যে টিসিএ বা ক্রেবস চক্রটা হচ্ছে একদম বলা যায় স্টারিং একটা রোল প্লে করে, অর্থাৎ একেবারে নায়কোচিত। এখানে সে কিন্তু প্রত্যেকটা জায়গায় তার প্রভাবটা রয়েছে। এখন আসো এই আর্জিনোসাকসিনেটটা আবার আর্জিনোসাকসিনেট লায়েজ, অর্থাৎ এখানে ভাঙবে লায়েজ। এর ভাঙার ফলে দুইটা জিনিস তৈরি হচ্ছে, একটা ফিউমারেট আর একটা হচ্ছে আর্জিনিন। ফিউমারেট, আর্জিনিন। অনেক সময় তোমরা দেখবে অর্নিথিন আর্জিনিন সাইকেল বলা হচ্ছে। সাইকেল কেন বলা হচ্ছে? এখানেও কিন্তু আর্জিনিন তৈরি হচ্ছে। ফিউমারেটটা সেটা কিন্তু আবার গ্লাইকোলাইটিক পাথওয়েতে চলে যাচ্ছে, চক্রে চলে যাচ্ছে। আবার আর্জিনিনটা কি হবে? আর্জিনেস এনজাইমের সহায়তায় আর্দ্র বিশ্লেষিত হবে। এই যে পানি দেখতে পাচ্ছ আর্দ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি হচ্ছে? অর্নিথিন এবং ইউরিয়া। অর্নিথিন আবার চক্রে ফিরে যাবে, আর ইউরিয়া আমাদের রক্তস্রোতে চলে আসবে। রক্তস্রোতের মাধ্যমে এটা কিডনিতে যাচ্ছে। তোমরা জানো কিডনি এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটা ইউরিন ফর্মেশন করবে। ইউরিনের মাধ্যমে এই বিষাক্ত অ্যামোনিয়াটা আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এরপরে দেখি
এরপরে হচ্ছে লিপিড বিপাক। লিপিড লিপিড বিপাকটা কিভাবে হচ্ছে এর আগে আমরা একটু দেখি লিপিড বিপাক কি। এই যে আমরা যখন বিভিন্ন ধরনের ফ্যাট খেয়ে থাকি, ফ্যাটটা আসলে কি তোমরা জানো, এটা হচ্ছে অদ্রবণীয় একটা তৈল জাতীয় পদার্থ, যেটা আহ স্বাভাবিক তাপমাত্রায় তো জানো চর্বি এবং তেল, যেটা স্বাভাবিক তাপমাত্রায় দ্রবণীয় থাকে আর মানে তরল অবস্থায় থাকে, আর যেটা হচ্ছে অদ্রবণীয় অবস্থায় থাকে। তবে হ্যাঁ, বিভিন্ন ধরনের ইথার বা অ্যালকোহল এগুলোর মাধ্যমে এটা কিন্তু কি হচ্ছে, এগুলো তোমার দ্রবীভূত হতে পারে চর্বি। এখন আসো আমরা দেখি যে লিপিডের যে আমরা বিপাকটা বলছি, লিপিড বিপাকের যে বিপাকের মধ্যে আমি প্রথমে একটু দেখি যে আসলে এই যে আমরা বিপাকের জন্য ফ্যাটি অ্যাসিড বলছি, তারপর গ্লিসারল বলছি, এগুলো কোথায় থাকে? যথারীতি এদেরও একটা পুল আছে, এই পুলের মধ্যে এগুলো আসছে কোথায়? যখন আমরা পরিপাক করেছি তখন দেখলাম যে আসলে লিপিডের তিনটে উৎস আছে। একটা হচ্ছে আমরা যে আহার্য অর্থাৎ যে ফ্যাটটা খাচ্ছি সেটা, তারপর আছে তোমার বিভিন্ন শর্করা। শর্করাও কিন্তু তোমরা দেখেছো যে লাইপোজেনেসিসের মাধ্যমে, লাইপোজেনেসিসের মাধ্যমে কি হচ্ছে, অতিরিক্ত যে ফ্যাটটা থাকছে, অতিরিক্ত যে গ্লুকোজটা থাকছে সেটা কিন্তু ফ্যাটে পরিণত হচ্ছে। তাহলে আমি কি বললাম, লিপিডের কথা বললাম বা চর্বি জাতীয় যে পদার্থ আমরা বলে থাকি, অর্থাৎ এগুলো পানিতেও দ্রবণীয় এবং বিভিন্ন দ্রাবক যেমন অ্যালকোহল, তারপরে ইথার, এসবের মধ্যে দ্রবীভূত জৈব দ্রাবকের মধ্যে। এবং এইগুলো ভেঙে তৈরি হচ্ছে গ্লিসারেড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আর আমাদের শরীরের মধ্যে এটা শোষিত হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে যেগুলো মানে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, শর্ট চেন ফ্যাটি অ্যাসিড যেগুলো, যেমন ধরো গ্লিসারল। গ্লিসারলটা যকৃতে অর্থাৎ ক্ষুদ্রান্তে শোষিত হওয়ার পর এটা হেপাটিক শিরার মাধ্যমে যকৃতে পৌঁছে যায়। আবার যকৃতে গিয়ে সেটা কি করে, একটা প্রোটিন স্তর দ্বারা আবৃত হয়। একটা স্তর দ্বারা, যেটাকে আমরা বলছি লাইপোপ্রোটিন। অনেক সময় তোমরা দেখবে, আমি এটা বলার কারণ হচ্ছে অনেক সময় তোমরা দেখবে VLDL এরকম একটা লেখা থাকে, যে VLDL, VLDLটা দেখ লেখা থাকে VLDL এরকম অনেক সময় লেখা থাকে। এটাই হচ্ছে লাইপোপ্রোটিন। VLDLটা হচ্ছে লাইপোপ্রোটিন। আবার যে অংশগুলো দীর্ঘ চেন যুক্ত, এগুলো কি হচ্ছে, এগুলো তোমরা জানো কাইলোমাইক্রন গঠন করে। কাইলোমাইক্রন কি অবশ্য মনে আছে, যখন মিসেল কণার সাথে আরো বেশি ট্রাইগ্লিসারাইড বা মনোগ্লিসারাইড গুলো যখন সংযুক্ত হচ্ছে, তখন গোলজি বডির মধ্যে, তখন যে কণাটা তো গঠন করছে সেটা কাইলোমাইক্রন বলা হয়। এটা একটা প্রোটিন আবরণীয় থাকে বাইরের দিকে। এগুলো আমাদের লসিকাতন্ত্রের মাধ্যমে সরাসরি রক্তস্রোতে ফিরে যাচ্ছে। এখন এই VLDL বিভিন্ন কলা মানে কাইলোমাইক্রন বলো, VLGL যেটা বললাম, এই যে VLDL যেগুলো বললাম, সেগুলো কি হচ্ছে, সেগুলো বিভিন্ন টিস্যুতে যাচ্ছে। তারপর এখানে আবার কি হচ্ছে, তারা গ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারটে পরিণত হচ্ছে। কিছু আমাদের শরীরে কি করছে, প্রবেশ করার পরে আমার শরীরে যে প্রয়োজনীয় শক্তিটা সেটা জারিত হয়ে শক্তি উৎপাদন করছে। আবার কিছু কি হচ্ছে, এই যে আমি এখানে বললাম ডিপোলিপিড অর্থাৎ সঞ্চিত চর্বি হিসেবে আমার শরীরের বিভিন্ন অংশে, যেমন ধরো অ্যাডিপোজ টিস্যুতে, অস্থিমজ্জাতে, মেসেঞ্জারিতে, স্নায়ু টিস্যুতে, অন্তঃপেশিতে, এগুলোতে সঞ্চিত হচ্ছে। আবার তোমরা একটা মানে একটা শব্দ শুনে থাকবে, শব্দটা হচ্ছে যদি আমি একটু দেখাই তোমাদেরকে, একটু যদি শুনো, সেটা হচ্ছে, শব্দটা হচ্ছে ব্লাবার। ব্লাবারটা কেউ কি বলতে পারবে? একটু চিন্তা করো তো, ব্লাবার শব্দটা আমরা কোথায় শুনে থাকি? ব্লাবারটা কোথায় শুনে থাকি? হ্যাঁ, ব্লাবারটা আমরা আসলে শুনে থাকি যেগুলো সি ম্যামাল, এদের দেহের মানে ত্বকের নিচে একদম পুরো চর্বির স্তর থাকে। এটা এক ধরনের সঞ্চিত চর্বি। এই সঞ্চিত চর্বি অনেকটা নিরপেক্ষ চর্বি হিসেবে কাজ করে। দেহের প্রয়োজনে এরা শক্তি সরবরাহ করে থাকে, খাদ্যের ঘাটতি পূরণ করে থাকে। এইগুলোর কাজটাই কি? কাজটা হচ্ছে, যেমন ধরো
এই বিভিন্ন যে অ্যাডিপোজ টিস্যু, বিভিন্ন দেহের আকার আকৃতি বা এই ধরনের আর কি উপাঙ্গ, মানে একটা বিভিন্ন উপাঙ্গের আকৃতি দান করছে। তারপর হচ্ছে আমাদের যে মেসেঞ্জারি যে চর্বিগুলো আছে, এগুলো বাফার হিসেবে কাজ করছে। তারপরে ধরো এই যে ব্লাবারের কথা বললাম, ব্লাবার কিন্তু কি করছে, ব্লাবার কিন্তু তাদের যে সি ম্যামাল যারা আছে, যেমন সিল আছে, তিমি আছে, এদের ক্ষেত্রে একটা তাপ পরিবাহী হিসেবে শরীরের মানে ত্বকের নিচে থেকে তাপটা নিয়ন্ত্রণ করছে। যারা অবশ্যই এটা আরেকটা কাজ, যেটা সেটা তো অবশ্যই আমরা জানি, সেটা হচ্ছে শক্তির উৎস হিসেবে কাজ করছে। তো চলো আমরা লিপিড বিপাক, অপচিতিমূলক বিপাকটাই দেখি। লিপিড বা ফ্যাটের যে বিপাকটা, আসলে এখানে অক্সিডেশন হয়। অক্সিডেশন বলতে আসলে এখানে গ্লিসারল, ফ্যাটের অক্সিডেশন বলতে আমরা গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনটাই বুঝে থাকি। কারণ তোমরা জানো গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এই দুইটা হচ্ছে নিউট্রাল ফ্যাটের অংশ। তো প্রথমে আসো আমরা আমরা অক্সিডেশন অফ গ্লিসারলে যাই। অক্সিডেশন অফ গ্লিসারল বা গ্লিসারলের অক্সিডেশন, এখানে কি হচ্ছে, গ্লিসারলটা গ্লিসারল কাইনেজ কাইনেজ এনজাইমের সহায়তায় ভেঙে এটা কি হচ্ছে, এটা গ্লিসারল ফসফেট 3 ফসফেটে পরিণত হচ্ছে। এবং এখানে এটিপি থেকে শক্তি নিচ্ছে, অর্থাৎ এটিপি থেকে এখানে একটা এটিপি এডিপি তে পরিণত হচ্ছে, অর্থাৎ একটা ইনঅর্গানিক ফসফেট বের হয়ে যাচ্ছে, এডিপি তে পরিণত হচ্ছে এবং এটা গ্লিসারল ফসফেটে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এই ধাপটাকে আমরা ফসফোরাইলেশন বলতে পারি, এটাকে আমরা ফসফোরাইলেশনও বলতে পারি। ফসফোরাইলেশন বলতে পারি এখানে আমরা। তাহলে এটা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া, প্রথম ধাপটা। তারপর হচ্ছে দ্বিতীয় ধাপে কি হচ্ছে, দেখো দ্বিতীয় ধাপে এই গ্লিসারল ফসফেট ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তায় এখানে এটা ডিহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়ে যাবে। এই বিক্রিয়া একটা হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এবং এনএডি কে এনএডিএইচ এ বিজারিত করছে। তৃতীয় ধাপে এখানে যে এনজাইমটা কাজ করবে, সেই এনজাইমটা হচ্ছে ট্রায়োজ, খেয়াল করো, ট্রায়োজ ফসফেট আইসোমারেজ এনজাইম এখানে কাজ করবে। ট্রায়োজ ফসফেট আইসোমারেজ এনজাইমের সহায়তায় ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা 3 ফসফোগ্লিসারল অ্যালডিহাইডে পরিণত হবে। এটা যেহেতু উভয়মুখী প্রক্রিয়া, আবার 3 ফসফোগ্লিসারল অ্যালডিহাইডটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হবে। এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু তোমরা আগে দেখেছো। একজন বলো তো কোথায় দেখেছো? নিশ্চয়ই আমি জানি তোমরা বলতে পারবে। এটা হচ্ছে আমরা পেয়েছিলাম গ্লাইকোলাইসিসে, আমরা এটা পেয়েছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। এটা আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পেয়েছিলাম একদম যে ফার্স্টটা ফেজ, প্রথম ফেজের লাস্টে। তাহলে এই 3 ফসফোগ্লিসাইল অ্যালডিহাইডটা পুনরায় চলে যাচ্ছে গ্লাইকোলাইটিক পথ পরিক্রমায় এবং শর্করার মতো কাজ করে। এটা কি করবে, এটা শর্করার মতো জারিত হয়ে এটা শক্তি, পানি, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এরপরে আসো বিটা অক্সিডেশন, অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন বা জারণের জন্য বেশ কিছু মতবাদ আছে কিভাবে জারিত হচ্ছে। তার মধ্যে আমরা একটা উল্লেখযোগ্য মতবাদ হচ্ছে বিটা অক্সিডেশন, যেটা আমরা আলোচনা করছি। কেন বিটা অক্সিডেশন বলা হচ্ছে এটাকে? কারণ আমি প্রথমে একটু তোমাদেরকে আমি একটা ফ্যাটি অ্যাসিডের একটা সাধারণ সংকেত দেখানোর চেষ্টা করছি। CH2, এরপরে সি, কার্বক্সিল মূলক, ঠিক আছে। এখন দেখো কার্বক্সিল মূলকের এই যে কার্বনটার প্রথম যেই কার্বনটা, সেটাকে আলফা অবস্থানে আছে, এটা হচ্ছে, অর্থাৎ এই সিটা 2 নম্বর যেটা, এটা বিটা অবস্থানে আছে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক, ঠিক আছে। এটাই হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, তাহলে দেখো এই কার্বক্সিল মূলকের প্রথম কার্বনটার সাথে সংশ্লিষ্ট কার্বনের প্রথম কার্বনটা হচ্ছে আলফা অবস্থান, এটা হচ্ছে দ্বিতীয় কার্বনটা হচ্ছে বিটা অবস্থান। এই অক্সিডেশনটা, ফ্যাটি অ্যাসিডের এই অক্সিডেশনটা মূলত এই অবস্থানে, কার্বনের অবস্থানে ঘটছে বলে
এই বিটা স্থানে হচ্ছে বলে অক্সিডেশনটা, এই ফ্যাটি অ্যাসিডের এই অক্সিডেশনটাকে বিটা অক্সিডেশন বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো বিটা অবস্থানটা কি। এখন আসো ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন। এই প্রথমে ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটি অ্যাসিডের উপর ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনটা হবে সেটা অ্যাক্টিভেট হতে হবে। কি হতে হবে? অ্যাক্টিভেট, মানে এটা কি হবে? অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেট হবে, এটা অ্যাক্টিভেটেড হবে বা অ্যাক্টিভেশনটা অ্যাক্টিভেশন হবে। তার কেমনে অ্যাক্টিভেশন হবে? এখানে যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমটা হচ্ছে আহ এটা হচ্ছে তোমার থায়োকাইনেস। যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে থায়োকাইনেস। থায়োকাইনেস এনজাইম এখানে কাজ করবে। থায়োকাইনেস এনজাইম, আমি প্রথম ধাপটা বলছি, এখানে প্রথম ধাপটা সক্রিয়করণটা নাই, আসলে সবসময় বলা হয় বিটা অক্সিডেশনের 4টা ধাপ, আসলে বিটা অক্সিডেশন আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেটেড হয়ে ফ্যাটি অ্যাসিড অ্যাক্টিভেটেড হবে, যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমটা হচ্ছে থায়োকাইনেস। এখানে অ্যাক্টিভেট হওয়ার জন্য এখানে কি হবে? এখানে এটিপি এটিপি থেকে এটিপি থেকে শক্তি লাভ করবে। এটিপি থেকে একটা একটা এটিপি এখানে ব্যবহৃত হচ্ছে, শক্তি লাভ করবে। ফ্যাটি অ্যাসিড কোএনজাইমের সাথে ফ্যাটি অ্যাসিডের সাথে কোএনজাইমে সংযুক্ত হবে, এটিপি থাকবে এবং আরেকটা ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। তাহলে অ্যাক্টিভেটেড স্তরে কি হচ্ছে একটু শুনো। এখানে অ্যাক্টিভেটেড স্তরে ফ্যাটি অ্যাসিডটা কোএনজাইম এর সাথে সংযুক্ত হবে, এখানে থায়োকাইনেস এনজাইমের উপস্থিতিতে এবং থায়োকাইনেস এনজাইম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে এটিপি থেকে সে শক্তি নিয়ে অ্যাক্টিভেটেড হবে। ঠিক আছে, অ্যাক্টিভেটেড হয়ে সে কি হয়ে যাবে? ফ্যাটি অ্যাসাইল কোএনজাইম এ, ফ্যাটি অ্যাসাইল কোএনজাইম এ হয়ে যাবে। এই ফ্যাটি অ্যাসিড কোএনজাইম এর উপরে কাজ করবে ফ্যাটি অ্যাসিড ডিহাইড্রোজিনেস এনজাইম, যে ধাপটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। এখানে কি হচ্ছে? এই যে একটা একটা হাইড্রোজেন আয়ন মুক্ত হবে, যেটা এফএডি কে বিজারিত এফএডিএস এ পরিণত হবে এবং এটা পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে দুইটা এটিপি উৎপন্ন করবে এবং এই যে ডিহাইড্রোজিনেস এনজাইমটা ফ্যাটি অ্যাসিড কোএনজাইম এ কে ট্রান্স ইনুল কোএনজাইম এ তে পরিণত করবে। ট্রান্স ইনুল কোএনজাইম এর উপরে কাজ করবে হাইড্রেটেস এনজাইম, এখানে একটা পানি সংযুক্ত হবে, ফলে এটা হয়ে যাবে বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোএনজাইম এ। এবং এর পরে এখানেও একটা ডিহাইড্রোজেনেস এনজাইম কাজ করছে বিটা হাইড্রোক্সিল কোএনজাইমে। এর ফলে এখানে ডিহাইড্রোজেনেস, বুঝতে পারছো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড বিজারিত হয়ে যাবে এবং এখানে এটা পরবর্তীতে এটা 3টা এটিপি তৈরি করবে এবং এই বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোএনজাইম এটা বিটা কিটো অ্যাসাইল কোএনজাইমে পরিণত হবে। এই বিটা কিটো অ্যাসাইল এনজাইমটার এই উপরে কাজ করবে থাইওলেস এনজাইম, এটাতে একটা ক্লিভেজ হয়, মানে এটা হচ্ছে থাইলাইটিক ক্লিভেজ ধাপ বলা হয়। এখানে কোএনজাইমে সংযুক্ত হয়ে অ্যাসাইল কোএনজাইমে এবং এসিটাইল কোএনজাইমে এবং অ্যাসাইল কোএনজাইমে, ফ্যাটি অ্যাসাইল কোএনজাইমে আর এটা হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইমে তৈরি করবে। এই অ্যাসিটাইল কোএনজাইম, এটা অ্যাসিটাইল কোএনজাইম এ চলে যাবে কোথায়? ক্রেবস চক্রে। এটা চলে যাচ্ছে ক্রেবস চক্রে, এটা চলে যাবে, এটা ক্রেবস চক্রে চলে যাচ্ছে। আর এই ফ্যাটি অ্যাসিড কোএনজাইমে এটাও কিন্তু ফ্যাটি অ্যাসিড, এটাও ফ্যাটি অ্যাসিড, কিন্তু এখানে এটাতে কিন্তু 2টা কার্বন কম। এটা কি করবে? চক্রটা পুনরায় চক্রে ফিরে যাবে এবং চক্রটা পুনরাবৃত্তি করবে। এখন দেখুন এখানে কয়টা এটিপি তৈরি হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা এটিপি তৈরি হয়েছে এবং তোমরা খেয়াল করেছো আমি প্রথমে বলেছি একটা এটিপি ব্যবহৃত হয়ে যাবে, তাহলে বিটা অক্সিডেশন থেকে আমরা এটিপি পাচ্ছি কয়টা? আমরা এটিপি পাচ্ছি 4টা। এইভাবে 4টা এটিপি, দুইটা এখানে কি হচ্ছে? তাহলে ফ্যাটি অ্যাসিড 2 কার্বন এককে পরিণত হয়ে 2 কার্বন এককে পরিণত হচ্ছে, 4টা এটিপি সৃষ্টি করছে। এইভাবে কিন্তু এটা হচ্ছে প্রথমে, এরপরে যেহেতু একটা অ্যাক্টিভেট হয়ে গেছে, একটা কথা বলে রাখি, একটা চক্র চলার সময় প্রথমে অ্যাক্টিভেট হলে ওখানে একটা এটিপি চলে যাচ্ছে, তাহলে প্রথম চক্র থেকে আমরা 4টা এটিপি পাচ্ছি, কিন্তু এরপরে পরবর্তীতে যে চক্রগুলো হবে পুনরাবৃত্তি করবে সেখানে কিন্তু 5টা এটিপি থাকবে। কারণটা হচ্ছে নতুন করে আর সক্রিয়করণ হওয়ার প্রয়োজন পড়ে না, সেই জন্য। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড আর সক্রিয় হবে না, অর্থাৎ এখানে অ্যাসাইল কোএনজাইমে এভাবে কি হবে? চক্রাকারে
অক্সিডেশন প্রক্রিয়াটি চলতে থাকবে। এখন আসো আমরা কিটোসিসটা একটু দেখি। কিটোসিস কিটোসিস কি? কিটোসিস হচ্ছে দেহে কিটুন বস্তুর, অর্থাৎ দেহে কিটুন বস্তু, এই যে দেহে কিটুন বস্তুর যখন কি হচ্ছে, আধিক্য ঘটছে কোথায়, আমাদের রক্তে, আন্তঃকোষীয় রসে অতিমাত্রায় যখন বৃদ্ধি পাচ্ছে, মাত্রাটা এরকম, আমাদের 100 মিলিগ্রাম রক্তে যদি 1 মিলিগ্রামের উপরে যদি কি হয়, 1 মিলিগ্রামের উপরে যদি কিটুন বস্তুগুলো থাকে, তখন এটাকে আমরা বলতে পারি কিটুন বস্তুর আধিক্য হচ্ছে, এটা হচ্ছে কিটোসিস অবস্থা। এখন এই কিটোসিস কেন হচ্ছে আমরা একটু পরে বলি কিটোজেনেসিস, অর্থাৎ কিটুন বডি উৎপাদন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কিটোজেনেসিস। এখন আমরা একটু দেখি কিটোজেনেসিস কিভাবে হচ্ছে। আমরা আগেও দেখেছি যে বিটা অক্সিডেশনটা আসলে যকৃতে হয়, যকৃতে বা বিটা অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিটাইল কোএনজাইমের কনডেনশন হয়, অর্থাৎ দুইটা অ্যাসিটাইল কোএনজাইমে পানির উপস্থিতিতে অ্যাসিটোঅ্যাসাইল কোএনজাইমে এবং অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিডটা, এটা কি হয়, এটা রক্তে চলে আসে, রক্তের মাধ্যমে সে বিভিন্ন সেলে দেহকোষে যায়, কিন্তু স্বাভাবিক অবস্থায় এই অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দ্বারা কি হয়ে যাওয়ার কথা, প্রশমিত হয়ে যাওয়ার কথা, এটা ক্রেবস চক্র ফিরে যায়। কিন্তু যখন দেহে শর্করার অভাব ঘটে, পর্যাপ্ত পরিমাণে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় না, তখন এটা রক্তে ফিরে যাচ্ছে, দেহকোষ থেকে আবার কিন্তু অ্যাসিটিক অ্যাসিডটা রক্তে ফিরে যাচ্ছে বা আমাদের দেহ তরলে ফিরে যাচ্ছে। তো দেখা যায় দেহ তরলের এর এই অ্যাসিটিকের মাত্রাটা প্রায় স্বাভাবিক অবস্থার চেয়ে 30 গুণ বেড়ে যায়। এর ফলে কি হচ্ছে, এর ফলে যে কাজটা হচ্ছে, যেটা হচ্ছে সেটা একটু বলি। তোমরা নিশ্চয়ই জানো আমাদের রক্ত বা আমাদের যে ফ্লুইড গুলো আছে, দেহ তরল, সেটা কিন্তু ক্ষারীয়, ঠিক আছে। এখন কিটোন বডি কিন্তু অ্যাসিডীয়, তাহলে অ্যাসিডীয় বস্তুগুলো যখন আমাদের দেহ তরলে যাচ্ছে, তাহলে পুরো পরিবেশটা কি হয়ে যাবে, ক্ষারীয় না থেকে অ্যাসিডীয় হয়ে যাবে। অ্যাসিডীয় হলে কি হবে, অ্যাসিডীয় হলে আমাদের যে এনজাইম গুলো যে পরিবেশে কাজ করার কথা, সে এনজাইম অ্যাক্টিভিটিস গুলো কি হয়ে যাবে, বুঝতে পারছো, এনজাইম অ্যাক্টিভিটিস গুলো সবগুলো বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে। এনজাইম অ্যাক্টিভিটিস যে প্রসেসটা, সেখানে ব্যাঘাত ঘটলে পুরো যে আমাদের মস্তিষ্ক বলো বা বৃক্ষ, আমাদের হৃৎপিণ্ড, সবখানে কিন্তু সবগুলো ঝুঁকিতে পড়বে। এই জন্য কিটুন বডি যখন আধিক্য ঘটে, আসলে মূলত পিএইচটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যে পরিবেশটা আছে দেহ তরলের, সে পিএইচটা নষ্ট হয়ে যাচ্ছে, ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। এর ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে কিটোজেনেসিসের প্রক্রিয়া। কিন্তু কেন এরকম হচ্ছে, কেন আমাদের ফ্যাটি এই যে কিটোন বডি বেড়ে যাচ্ছে, এর কারণটা হচ্ছে যে যকৃৎ আসলে খুব অল্প পরিমাণে ব্যবহার করে, এগুলো কিন্তু রক্তে চলে যাচ্ছে, এটা একটা কারণ। আবার হচ্ছে এই যে যখন আমরা দীর্ঘক্ষণ অনাহারে থাকি, বা যাদের আমি ডায়াবেটিস মিলিটাস উল্লেখ করে বলছি, আসলে যাদের ক্ষেত্রে ইনসুলিনের অভাব হয়, গ্লুকাগন বেশি নিঃসৃত হয় তাদের ক্ষেত্রে, এবং যারা পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ না করে যখন ফ্যাটটা বেশি গ্রহণ করে, তখন দেখা যাচ্ছে তাদের দেহে, আমরা জানি আসলে আমাদের ক্রেবস চক্রটা চালানোর জন্য কি সাবস্টেন্সটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু তৈরি হচ্ছে কোত্থেকে, কার্বোহাইড্রেট দহন থেকে। কিন্তু যখন কার্বোহাইড্রেটের অভাব করবে, তখন এটা তৈরি হবে না, এটা একটা প্রক্রিয়া। তখন দেখা যাচ্ছে এই কিটুন বড়িগুলো আমাদের যকৃতে বলো, দেহ পরিদস্থ বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু কি করছে, তারা শক্তি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, কিন্তু
ঠিক আছে, শক্তি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, যেহেতু ফ্যাটি অ্যাসিড থাকছে না বলে এই কাজটা হচ্ছে। কিন্তু এই কিটুন বডির পরিমাণটা যখন বেড়ে যাচ্ছে তখনই সমস্যাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ কিটুন বডিটা কি করছে আমাদের, এই যে পরিমাণের চেয়ে বেড়ে গেলে, আবারও বলছি, পিএস এর সাম্যহীনতাটা হয় এবং বিভিন্ন এই যে অঙ্গগুলো, এগুলো কি হচ্ছে, ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য দীর্ঘক্ষণ অনাহারে থাকা বা যাদের ইনসুলিনের অভাব, এদের ক্ষেত্রে ইনসুলিনটা মানে আমরা ওই সময় শর্করাটা গ্রহণ করে বা ইনসুলিন ইনজেকশন দিয়ে এই কিটোসিস অবস্থাটা যখন ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ওই ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারি। তো নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে কিটোসিস বা কিটোজেনেসিস এই দুটি কি এবং কেন কিটোসিসটা আমাদের জন্য ক্ষতিকর। এবার আসো আমরা এই যে আমাদের বিভিন্ন চর্বি বা লিপিড বিপাকে আমাদের অন্তঃকরা গ্রন্থিগুলো বা হরমোন কি কাজ করছে, এটা একটু আমরা দেখিনি। এই যে দেখতে পাচ্ছ, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে সোমাটোট্রপিন হরমোন এবং অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন নিঃসৃত হচ্ছে। এগুলো আহ সঞ্চিত চর্বি ব্যবহার করতে সাহায্য করে এবং কিটুন বডিস উৎপাদন বৃদ্ধি করে। তারপর হচ্ছে এটা অ্যাসিটিএস অর্থাৎ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রক্তে প্লাজমাতে ফ্যাটি অ্যাসিড বৃদ্ধিতে সাহায্য করছে। ইনসুলিন কিন্তু লাইপোজেনেসিস, কোলেস্টেমিয়া, লাইপিমিয়া এগুলোতে সাহায্য করে এবং অ্যাডিপোজ টিস্যু যাতে না ভাঙে সেটা করে থাকে। অ্যাডিপোজ টিস্যু ভাঙলে কিন্তু সঞ্চিত যে চর্বিটা সেটা ভেঙে যাচ্ছে। আমাদের সেলের ভাঙন হচ্ছে দেহের মানে অনেক গঠনটা কিন্তু অ্যাডিপোজ টিস্যু দ্বারা হয়ে থাকে, এটা নষ্ট হয়ে যাবে। তারপর থাইরয়েডের মধ্যে থাইরক্সিন, তারপর লাইপোলাইসিস এবং ট্রাইগ্লিসারাইড, এটা আদ্র বিশ্লেষণটা নিয়ন্ত্রণ করে। গ্লুকোকর্টিকয়েড অ্যাড্রিনাল কর্টেক্স থেকে, গ্লুকোকর্টিকয়েড এটা কিন্তু অ্যাস্ট্রল বিপাকে ভূমিকা রাখছে। এরকম এইভাবেই হরমোন গুলো আসলে আমাদের বিপাকে লিপিড বিপাকে সাহায্য করছে। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমি আশা করব যে এখানে আমি তোমাদেরকে যে বিভিন্ন প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং এই যে কিটোসিস বা কিটোজেনেসিস এর মধ্যে পার্থক্য, এক্সোজেনাস এন্ডোজেনাস প্রোটিনের ঘনত্ব বা এটিপির গুরুত্ব, এই বিষয়গুলো তোমরা